নমস্কার। গল্প বলবো বলে পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা ও ভগবানের আশিসে আমরাও সকলে খুবই ভালো আছি। আজকে আপনাদের যে গল্পটি শোনাবো সেটি ঠিক ভৌতিকও বলা যায় না, আবার অলৌকিকও বলা যায় না, অনেকটা মজার গল্পের মতনই। চলুন শুরু করা যাক। আজ আপনারা শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছোট গল্প বৃষ্টি রাতের আপদ বিপদ। আমাদের গোড়াচাঁদ রোডে এক পশলা বৃষ্টিতেই হাঁটু জল জমে। এদিনে বিকেল 4টে থেকে রাত 8টা অবধি এক টানা বৃষ্টি। খবরের কাগজের অফিসে চাকরি করি। রাত 9টায় ডিউটি শেষ। বেরিয়ে দেখি বৃষ্টি বন্ধ। কাতারে কাতারে লোক বাস ট্রামের অপেক্ষায় এসপ্ল্যানেড জুড়ে ছুটোছুটি করে বেড়াচ্ছে। ভাগ্য ভালো, একটা বাসে গোত্তা মেরে ঢুকে গেলুম। আধ ঘন্টা পরে যখন গোড়াচাঁদ রোডে বাস থামলো, নেমেই দেখি অথয় সাগর। বাড়ি পর্যন্ত এত জল ঠেলে এগোতে হলে নির্ঘাত নিউমোনিয়া হবে। এক রিক্সাওয়ালা 5 টাকা দর হাঁকলো। 5 মিনিটের হাঁটার রাস্তার জন্য 5 টাকা। দায়ে পড়ে রাজি হয়ে চেপে বসলুম। রিক্সাওয়ালা টান দেওয়ার আগে ফের বলল, কোথায় যেন যাবেন বললেন বাবু? থানার কাছে। রিক্সা এগোলো। একে জল, তার উপর লোডশেডিং। টিপটিপ করে ফের বৃষ্টি ঝরাও শুরু হয়েছে। হুড তোলা আছে, পর্দাটাও নামিয়ে দিতে হলো। অন্ধকারে চারিদিকে খালি ঝপাং ঝপাং জলের শব্দ। মাঝে মাঝে মোটর গাড়ির মৃত্যুকালীন শ্বাস টানার মতো ঘরঘরানি। এক ঝলক করে আলো। পর্দার ফাঁকে নোংরা নর্দমা উপচানো জলের বিদঘুটে হাসি মুখ। কিন্তু চলেছি তো চলেছি, বাড়ি সমান দূরত্ব থেকে যাচ্ছে। ভাবছি, আহা বেচারা রিক্সাওয়ালা পেটের দায়ে এই অমানসিক খাটুনি ঘাটছে। মানুষ হয়েও জানোয়ারের মতো গাড়ি টানছে, আর আমি নবাব খাঁয়ের মতো বসে আছি। খারাপ লাগছে, অথচ উপায় কি? একটু জলে ভেজা সহ্য হয় না। সপ্তাহে 2 দিন স্নান করি। একটুতেই ঠান্ডা লেগে দাঁতের গোড়া ফোলে, সর্দি কাশি এসে হামলা করে। কিন্তু ব্যাপারটা কি? এখনও বাড়ি পৌঁছানো যাচ্ছে না কেন? পর্দার ফাঁকে উকি মেরে কিছু ঠাহর হলো না। ঘুটঘুটে অন্ধকার। বললুম, কোথায় এলুম হে? রিক্সাওয়ালা বলল, কোথায় যাবেন বললেন যেন বাবু? খাপ্পা হয়ে বললুম, থানার কাছে। কতবার বলবো বলো তো? আচ্ছা বাবু, আচ্ছা, এবারে বুঝে গেছি। কি উজবুক লোক রে বাবা, কোথায় যাবে বোঝেনি, অথচ দর হেঁকে বসেছি 5 টাকা। পরক্ষণে ফের মায়া হলো। আহা বেচারা পেট পুড়ে খেতে পায় না, তাই জলের ভিতর রিক্সা টানতে কষ্ট হচ্ছে। তার উপর রাস্তার যা অবস্থা, খানা খন্দ, পায়ে পায়ে চাকা গড়ানো সহজ তো নয়। কতক্ষণ পরে আবার পর্দার ফাঁকে উকি দিলুম। তেমনি নিরেট আধার, কোথাও এক চিলতে আলো নেই। আধারে জলের ঝপাং ঝপাং শব্দ। লোকেরা জল ভেঙে হাঁটছে, মাঝে মাঝে রিক্সার ঠং ঠং। কিন্তু তাহলেও এত দেরি হওয়া তো উচিত নয়। সন্দেহ হলো, ঠিক শুনেছে কিনা রিক্সাওয়ালা। হয়তো বাড়ি ছাড়িয়ে বেনেপুকুরের বাজারের কাছে এসে গেছি। তাই বললুম, কি ব্যাপার হে, এখনও পৌঁছানো গেল না যে? ঠিক পথে যাচ্ছ তো? রিক্সাওয়ালা বলল, কোথায় যেন যাবেন বললেন বাবু? যাব বাবা, এই যে দেখছি ভুলো মনের রাজা। খাপ্পার চূড়ান্ত হয়ে বললুম, কতবার বলবো তোমাকে, হ্যাঁ? কানে শুনতে পাও না নাকি? থানার কাছে। থানার কাছে চেঁচিয়ে ওর কানে ঢোকাতে চাইল। থানা বোঝো? থানা আগে বুঝেছি। বৃষ্টিটা বেড়ে গেল এতক্ষণে। কুকড়ে বসে রইলুম। আবার অন্ধকার জলে নানান রকম শব্দ। ঠং ঠং রিক্সার আর্তনাদ। খানা খন্দে চাকা আটকে যাচ্ছে মাঝে মাঝে। আরও কিছুক্ষণ পরে চেঁচিয়ে বললুম, এখনও থানার কাছে পৌঁছাতে পারলে না? ব্যাপারটা কি? কোথায় যেন যাবেন বললেন বাবু? আবার সেই কথা। গর্জে বললুম, রোখো রোখো, আমি এখানেই নামবো। এই যে এসে পড়েছি বাবু, একটু সবুর করুন না, এখানেই নামিয়ে দাও। রিক্সাওয়ালা রিক্সা থামালো। বলল, ওই তো পিলখানা, আলো জুলজুল করছে।
হাঁটু জলে বৃষ্টির মধ্যে নেমে ওর হাতে 5 টাকার নোট গুঁজে দিয়ে সামনে বাঁহাতি আলো লক্ষ্য করে এগিয়ে গেলুম। রিক্সাওয়ালা রিক্সা ঘুরিয়ে নিয়ে চলে গেল। আর বুঝতে অসুবিধা হলো না যে লোকটা কানে কম শোনে। বলেছি থানার কাছে, সে শুনেছে পিলখানার কাছে। কিন্তু পিলখানা যে বলে গেল, সে আবার কী জিনিস এ নাম তো কোশমিনকালেও শুনিনি। বাঁ হাতের গেটের ভেতর একটা উঁচু 3 দিক খোলা দালানের চত্বরে লণ্ঠন সামনে রেখে এক বৃদ্ধ ভদ্রলোক বসে আছেন। মাথায় টাক, মুখে অমায়িক ভাব। জায়গাটা ঠাকুর দালান বলে মনে হয়। গেটের কাছে আমাকে দেখা মাত্র তিনি বলে ওঠেন, কী সৌভাগ্য, আসুন আসুন। আমি তো অবাক, ভাবলাম নিশ্চয়ই চেনেন কোনো সূত্রে। ছাদের তলায় তো পৌঁছানো যাক, বৃষ্টিতে ভিজে একসা হয়ে যাচ্ছি। ভদ্রলোক একই ভঙ্গিতে বলেন, বসুন রামবাবু, তখন থেকে আপনার অপেক্ষাই করছি, তবে বৃষ্টিটাও বড্ড বেশি আজ। বলে হাঁক দিলেন মুখ ঘুরিয়ে, কেষ্ট অকেষ্ট, বড়বাবু এসেছেন রে, শিগগির চা নিয়ে আয়। সর্বনাশ, আমাকে কোন রামবাবু ওরফে বড়বাবু ভেবে বসেছেন? রিক্সাওয়ালা কানে কালা, আর ইনি চোখে কম দেখেন নাকি? ঝটপট বললুম, দেখুন আপনার বোধহয় ভুল হচ্ছে, আমি রামবাবু নই। রিক্সাওয়ালা ভুল করে আমাকে থানার বদলে পিলখানায়। কথা কেড়ে খিখি করে হাসলেন বৃদ্ধ। না না, ভুল করেনি, ঠিক জায়গায় নামিয়ে দিচ্ছে। কেষ্টা, চা কই রে? কি মুশকিল, কথাটা শুনুন, আমি রামবাবু নই। পেছন দিকের দরজা খুলে এক মূর্তির উদয় হলো। কালো কুচকুচে গায়ের রং, লিকলিকে পাকাটি গড়ন, পরনে হাফ প্যান্ট আর গেঞ্জি, সাদা দাঁত বের করে বলল, বড়বাবু বরাবর এই রকমই বলেন, বুঝলেন দাদুমণি? বসুন বসুন, চা খান, পরে কথা হবে। সে 1 কাপ চা প্লেট শুদ্ধ এনে লাল মসৃণ মেঝেই রাখলো, তারপর সেই রকম হেসে চলে গেল। বৃদ্ধ বললেন, বসুন, কাচের কথা সেরে নেওয়া যাক চা খেতে খেতে। বেগতিক দেখে বললুম, প্লিজ শুনুন, প্রথম কথা আমি রামবাবু নই, দ্বিতীয় কথা আমি ভুল করে পিলখানায় চলে এসেছি। রিক্সাওয়ালা, ভুল কিসের? পিলখানার এখন সেদিন নেই, তাই একসময় এখানে নবাবের 30টা হাতি বাঁধা থাকতো, তাই পিলখানা নাম। পিল মানে হলো গিয়ে হাতি, এলিফ্যান্ট। বৃদ্ধ আবার খিখি করে হাসলেন। এখন হাতি নেই, তার বদলে আমরা আছি। আমি, কেষ্টা, গোবর্ধন আর ওই হরি একটু পরে আসবে। হরি না হলে জমে না। গোবরা, দেখে যা কে এসেছেন। পেছনের দিকে কোত্থেকে কেউ খ্যানখ্যানে গলায় বলল, কে দাদুমণি? বৃদ্ধ বললেন, রামবাবু রে, রামবাবু, মানে আমাদের বড়বাবু, বুঝলি তো? যাচ্ছি দাদুমণি। ওরে কেষ্টা, হরিকে গিয়ে বল রামবাবু এসে গেছেন। আমি ভাবলুম ভুলটা যখন ভাঙছে না এদের, না ভাঙুক, বৃষ্টি রাতে 1 কাপ গরম চা ছাড়ি কেন? তারপর ব্যাপারটা কোথায় গড়ায় দেখা যাক। চা খেতে থাকলুম। বৃদ্ধ বললেন, হ্যাঁ, যে জন্য খবর দিয়েছিলুম, ওর আসার আগেই তার গোড়াপত্তন করা যাক। কথা হলো ওই ভোগলুকে নিয়ে। ভোগলুকে? সেটাই তো বুঝতে পারছি না। শুনেছি ওপাশের ওই কবরখানার একটা গাছে কোত্থেকে এসে আড্ডা নিয়েছে। তা গাছে গাছে কেন? মাটি জুড়ে তো কবর, মুসলমানরা ওকে থাকতে দেবে কেন? ও তো হিন্দু। তাই খুব ঝগড়া হয়েছিল, শেষে রফা হয়েছে, গাছে তো আর কবর নেই, কাজেই গাছে ভোগলু আস্তানা করতে পারে। বেশ, তারপর? তা ভোগলুর নাকি গাছে থেকে বৃষ্টিতে ভিজে খুব কাশি হচ্ছে, সারা রাত খক খক করে কাশে, তাই আমাদের এই পিলখানায় আশ্রয় চায়। এদিকে কেষ্টাদের তাতে আপত্তি, ভোগলুটা নাকি বেজায় নোংরা। ভোগলু সেটা বুঝতে পেরে রোজ রাতে ঢিল ছুটছে, তিষ্টানো যায় না। বলার সঙ্গে সঙ্গে খুট করে একটা ঢিল পড়ল তফাতে। 3 দিক খোলা ঠাকুর দালানের মণ্ডপের মতো চত্বর। ঝটপট সরে বসলো। বৃদ্ধ চেঁচিয়ে বলল, এই শুরু হলো। কেষ্টা, গোবরা। কেষ্টাকে দেখেছি, গোবরাকে দেখলাম, একটা প্রকাণ্ড কুমড়ো বললেই চলে। পরনে কেষ্টার মতোই হাফ প্যান্ট আর গেঞ্জি। দুজনে এসেই চত্বরের একদিকে দাঁড়িয়ে খুশি পাকিয়ে অন্ধকারের দিকে লক্ষ্য করে চেঁচাতে থাকলো, ভোগলু, দাঁতের পাটি খুলে নেব বলে দিচ্ছি। বৃদ্ধ উত্তেজিতভাবে বললেন, দেখলেন তো সচক্ষে রামবাবু, এই জন্য আপনাকে ডাকা। এর বিহিত না করলে তো থাকা যায় না। অনুমান করলাম ওই দিকটায় তাহলে কবরখানা, তার মানে ওটা গোবরা গোরস্থান, এবং তার মানে আমাকে রিক্সাওয়ালা উল্টো দিকে এনে ফেলেছে, এবং তার মানে না,
মাথা ঠিক রাখতে হবে। বললুম, আপনারা শান্ত হন, আমি দেখছি বেটাকে। কেষ্টা আমার কথা শুনে সাহস পেল যেন, ফের চেঁচালো ভগলু, কী হচ্ছে রে ভগলে, দাঁড়া, রামবাবু যাচ্ছে, কেসে জানিস তো, বেনেপুকুর থানার বড়বাবু তোকে বেঁধে গুঁতো মারতে মারতে হাজতে নিয়ে যাবে। অন্ধকার থেকে ভগলুর কথা ভেসে এলো, আরে যা যা, কেত্তা দারোগা হাম দেখ লিয়া, বিহার মুল্লুক কা কেত্তা দারোগা ফিয়ে ভগলু কো দেখা, তো তেরা বাঙালি দারোগা বাবু। গোবর্ধন বলল, শুনলেন দাদা, শুনলেন বেটার আসপর্দার কথা। গলা চড়িয়ে বললাম, ভগলু তুমকো হাম আভি অ্যারেস্ট করেগা, জেসমিন দেশে জাদাচার। যে জায়গায় এসে পড়েছি তাতে তাল দেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু আমার শাসানি শুনে ভগলু তার গাছের আস্তানা থেকে হিহি করে হেসে বলল, চালা আও না আও বাঙালি বাবু। বৃদ্ধ বললেন, আপনাকে চ্যালেঞ্জ করছে রামবাবু, শুনছেন তো? বললাম, দাঁড়ান, দেখাচ্ছি মজা ওকে। উঠে দাঁড়িয়ে ভাবছি, ওই হচ্ছে ভেগে পড়ার মোক্ষম সুযোগ। এমন সময় অন্ধকারে কবরখানার দিকে চেঁচামেচি শোনা গেল, কেষ্টা, গোবরা, দাদুমণি, চলে এসো শীঘ্রই, ভগলে বেটার ঠ্যাং ধরে ফেলেছি। সেই সঙ্গে ভগলুরও চেঁচামেচি চলছে, छोड़ दे हरिया, हम गिर जाएंगे, गिर जाने से हम फजलू फाँका आका ऊपर में गिरेंगे, वो कसाई আছে, हमको जबाई करेगा। হ্যাঁ, গাছের নিচে এক কসাই ফজলু খায়ের কবর, তার উপর পড়লে গলায় ছুরি চালিয়ে দেবে। তাই ভগলু ত্রাহি ত্রাহি আর্তনাদ করছে, কিন্তু হরি তার ঠ্যাং ছাড়ার পাত্র নয়, এদেরও ডাকছে। বৃদ্ধ কেষ্টা আর গোবর্ধন ঝপাং ঝপাং করে জলে লাফিয়ে পড়ে অন্ধকারে অদৃশ্য হলো। লণ্ঠনটা জ্বলছে, চায়ের কাপ প্লেট পড়ে আছে। আমিও ঝাঁপ দিলুম তবে গেটের দিকে। বৃষ্টিটা ছেড়েছে এতক্ষণে। জল ভেঙে প্রাণপণে এগিয়ে গেলুম যেদিক থেকে এসেছি সেই দিকে। একটা বাড়ির রোয়াকে লণ্ঠন দেখলুম, কিন্তু আর সাহস হলো না তাকাতে, যদি আবার। আজকের গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্প বলবো বলে তরফ থেকে আমি সঞ্চিতা এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। গল্পটি শুনে আপনাদের কি মনে হলো বলুন তো? গল্পটি কি সত্যি ভৌতিক? এই যে বৃদ্ধ কেষ্টা, হরি, এরা কি সত্যি ভূত, না এরা মানুষই ছিল? আপনাদের কার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে সকলকেও গল্পটি শোনার সুযোগ করে দেবেন। এই রকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, কথা হবে আগামী রবিবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।